ঘড়ির কাঁটা 4:10 আসার সাথে সাথে আমরাও চলে এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছে আমি এশা। বন্ধুরা, আজকে আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব মিডল মার্চ সম্পর্কে কিছু তথ্য। মিডল মার্চ ইংরেজ সাহিত্যিক জর্জ ইলিয়টের লেখা উপন্যাস। 8টি খণ্ডে বিভক্ত উপন্যাসটির প্রথম খণ্ড 1871 সালে প্রকাশিত হয়। সমাজকে কটাক্ষ করে ত্রুটি বিচ্যুতির প্রতি আলোকপাত করা হয়েছে উপন্যাসটিতে। মিস্টার ব্রুক ও মিস নোবেল এই উপন্যাসের কালজয়ী দুটি চরিত্র। এর পরতে পরতে যেমন গুরুগম্ভীর ভাব রয়েছে, তেমনি হাস্যরসের ছোট ছোট উপাদানও পাঠকদের দারুণভাবে আকর্ষণ করে। সাহিত্য সমালোচকদের মতে ইংরেজ সাহিত্যের সর্বোত্তম উপন্যাসগুলোর একটি মিডল মার্চ। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন লেখক ইকবাল খন্দকার। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? ভালো, আপনি ভালো? আমিও খুব ভালো আছি। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনি নিজে তো অনেক শিশু কিশোরদের জন্য লিখছেন, তো আজকে কেমন লাগছে এরকম দর্শক যারা শিশু কিশোর তাদের অনুষ্ঠানে এসে? যেমন বইমেলায় আমরা যখন যাই তখন কিন্তু আমাদের কাছে অনেক বেশি উপভোগ্য যে বিষয়টি থাকে যে শিশু পাঠকদের কাছে পাওয়া। জি জি। আজকে আমার মনে হচ্ছে যে আমি শিশু পাঠকদের অনেক কাছাকাছি চলে এসেছি, কারণ অনুষ্ঠানের নাম জানার আছে বলার আছে, এবং এখানে যারা দর্শক বেশিরভাগ দর্শকই তো শিশু কিশোর। তো আমার কাছে মেলার মতো লাগছে বিষয়টা। আচ্ছা, আমরাও খুবই আনন্দিত যে আপনার এতটা ভালো লাগছে। তো ভাইয়া, সামনেই তো বইমেলার সিজন চলেই আসছে, আর আসলে একদমই সময় নেই। আমরা যারা পাঠক থাকি তারা তো সারা বছর অপেক্ষা করে থাকি এই একটা মাসের জন্য। তো তেমনই অবস্থা নিশ্চয়ই লেখকদেরও? না, সেটাই। আর আমাদের তো ব্যস্ততা শুরু হয়ে যায় বলতে গেলে যে গত মেলার পর থেকে, মানে আগের বছর যে মেলাটা হয় সেটার পর থেকে, 2015 মেলার পর থেকে আমরা যে শুরু করেছি মার্চ এপ্রিল হয়তো আমরা ভেবেছি। তারপর আস্তে আস্তে যে প্রকাশকরা বলেন যে এই বিষয়ের উপর একটা বই দেবেন, তারপর এইরকম হবে বা বইয়ের আকারটা এরকম হবে, মানে বেশিরভাগ ক্ষেত্রে তো বেঁধে দেওয়া হয় অনেক বিষয়গুলো। তো ওই চিন্তা ভাবনাটা চলতে থাকে। তারপর জুন জুলাই থেকে শুরু হয় আমাদের লেখা, এবং সেই লেখা চলতে থাকে একেবারে জানুয়ারি শেষ পর্যন্ত, এবং কিছুদিন আগে মাত্র শেষ হলো আমার লেখা। আচ্ছা, এখন কি মানে বইমেলার জন্য যে যে বইগুলো চাচ্ছেন বের করতে সবগুলো কমপ্লিট? হ্যাঁ, সবগুলো লেখা তো কমপ্লিট অবশ্যই, এবং প্রকাশকদের সাথে যখন কথা হয়, কারণ প্রকাশকদেরকে সৃজনশীল লেখকদের একটু জ্বালায়, আচ্ছা ভাই আমার বইটার কি অবস্থা, প্রকাশক কিছু মনে করলো কি করলো না, কি অবস্থা। তো বেশিরভাগ বই আমি শুনলাম যে বাঁধাই বা এই অবস্থায় আছে, হয়তো 2-1 দিনের মধ্যে চলে আসবে, মেলার আগেও চলে আসতে পারে। কতটি বই পাচ্ছি আমরা আপনার কাছ থেকে? এই বছর তো অনেকগুলো বই। আচ্ছা, 10টার মতো বই হবে। আচ্ছা, বেশ অনেকগুলো। তার মধ্যে শিশু কিশোরদের জন্য বই নিশ্চয়ই থাকছে? হ্যাঁ, শিশু কিশোরদের জন্যই বেশি থাকছে। আচ্ছা আচ্ছা, যে শিশু কিশোরদের জন্য থাকছে 7টা বই। আচ্ছা, বেশ অনেকগুলো বই। এটা খুবই ভালো একটা খবর, কারণ আমাদের দেশে লেখা হচ্ছে অনেক শিশু কিশোর পাঠকদের জন্য, কিন্তু আসলে সেরকম মানসম্মত বই আমরা এখনো সেভাবে পাচ্ছি না। গুটি কয়েক বই আসলে থেকে যাচ্ছে সেখানে। এই আপনার প্রশ্নের উত্তরটা আমি দুই ভাবে দেব। এক হচ্ছে একটা জিনিস পড়ে তারপর যদি মন্তব্য করে, দেখা গেল যে আমার জানা মতে বা দেখা মতে অনেক ভালো ভালো লেখা হচ্ছে, কাউকে হয়তো জিজ্ঞেস করলাম বা তাকে বললাম, সে যখন বললো যে এত ভালো লেখা হচ্ছে না, আমি বললাম আপনি কি এই অমুক বইটা পড়েছেন? বললো যে না এটা পড়ে। অমুক বইটা পড়েছেন? না। এখন বাজারে যখন কি হয় যে অনেকটা লেখকদের নামটা পরিচিত থাকে, তাদের লেখাটাই বেশি পড়ছে, এই দিকটাকে এরকম হয়। যেমন একজন প্রতিষ্ঠিত লেখকও কিন্তু খারাপ লিখতে পারে। একজন লেখক সারা জীবন বা সবগুলো লেখা তার ভালো হবে এরকম চিন্তা করে লাভ নেই। তো একজন নতুন লেখক ভালো লিখতে পারেন, যেই কারণে এই মন্তব্যটা যখন করা হবে যে এখন ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, আমার মনে হয় তখন যদি সবগুলো লেখা পড়েন, মানে যতটা সম্ভব পড়েন, তারপর যদি মন্তব্যটা করেন অনেক বেশি ভালো হয়। তো অনেকে এটা করেন না, এই জন্য আমি বলবো, আমার পক্ষ নিয়ে বলবো যে অনেক ভালো লেখা হচ্ছে, অনেক খারাপ তো থাকবেই, কিন্তু ভালো লেখা হচ্ছে অনেকগুলো, এবং অনেক এখনো। এই জন্য প্রকাশকরা বলেন যে শিশুদের বই বেশি বিক্রি হয়, কিশোরদের বই বেশি বিক্রি হয়। একটা খারাপ জিনিস কিন্তু মানুষ বছরের পর বছর কিনবে না। তো অবশ্যই বিশ্বাসটা তৈরি করতে পেরেছে শিশু সাহিত্যিকরা। এই জন্য আমি মনে করি যে অভিযোগটা পুরোপুরি সত্য না, ভালো জিনিস হচ্ছে। আমরা কথা বলছিলাম আপনার বইয়ের প্রসঙ্গে, এবং বলছিলেন যে সামনের নতুন বইগুলো নিয়ে। তো একটু জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে 7টা বই এবার শিশু কিশোরদের জন্য আছে, তো সেই বইগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি, সবগুলো সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। আচ্ছা, অনেকগুলো বই তো, যে কারণে একটু দেখে বলছি আমি। সেটা হচ্ছে প্রথমে যে বইগুলোর কথা মনে আছে সেগুলি বলি। যে ক্লাস লিডার নামে একটা বই আছে, যেটা তাম্রলিপি প্রকাশ করছে। সেটা একেবারে ক্লাসের একটা ছেলেকে নিয়ে গল্প। তাকে হঠাৎ করে সবাই লিডার বলতে শুরু করে নির্দিষ্ট একটা ঘটনার পর, বিশেষ একটা ঘটনার পর, যেটা সবার চেয়ে আলাদা করেছে তাকে। তারপর আরেকটা বই, সেটা কথা প্রকাশ করেছে, অভিশপ্ত স্টেশন, একেবারে ভৌতিক বই, এবং রাতে পড়া যাবে না, আমি ছোটদেরকে বলে রাখছি। আর আরেকটা বই গোয়েন্দা উপন্যাস, রহস্যময় গোয়েন্দা, সেটাও কথা প্রকাশ করেছে।
আর আরেকটা বই অনিন্দ প্রকাশ করেছে ভুতুরে বটগাছ। আচ্ছা, এটাও কি ভৌতিক? হ্যাঁ, এটা অনেকগুলো গল্পের সমন্বয়, কিন্তু একটা যে টাইটেল গল্পটা সেটা ভৌতিক। যে মাঠের পাশে একটা বটগাছ, আচ্ছা, ছেলেরা খেলতে নামে, সেখানে শার্ট রেখে, গায়ে শার্ট রেখে খেলার পর দেখে আর শার্টটা নেই। আচ্ছা, সে যখন বাড়ি চলে যাবে একটা মহিলা তার সামনে দাঁড়ায় যে তুমি যাও, অমুক জায়গায় তোমার শার্টটা আছে, মানে গাছের গোড়ায় আছে। এসে দেখে ঠিকই আছে, অথচ সেই জায়গায় কিন্তু খুঁজে গেছে এর আগে। তারপর থেকে ভুতুরে ঘটনা ঘটতে থাকে। তারপর যদি বলি ভয়ঙ্কর ডাকুবাড়ি, সেটা জয়তী পাবলিকেশন প্রকাশ করেছে। এটাও কি ভৌতিক নাকি থ্রিলার? আচ্ছা আচ্ছা, মানে একদল ডাকু থাকে, তাদের নিয়ে গল্প, একটা গ্রামে। তারপর গড়াগড়ি হাসি নামে একটা বই আছে, এটা নিশ্চয়ই রম্য রচনা। এটা রম্য রচনা। যেমন আমার বেশিরভাগ গল্প একটু বড়দের উপযোগী হয়, মানে রম্য গল্পগুলি। জি জি। তো সেইগুলিকে আমি কিশোর উপযোগী করে, সবগুলোকে না, যে স্পেশাল গল্পগুলোকে কিশোর উপযোগী করে, হ্যাঁ, এটা আদিগন্ত প্রকাশনী প্রকাশ করেছে। আর এইটার ব্যাপারে আমি একটু বিশেষভাবে বলবো, গত 5 বছর ধরে আমার একটা সিরিজ বের হচ্ছে। জি জি। দাঁত ভাঙা হাসি, বস্তা ভরা হাসি, ফাটাফাটি হাসি, জবরদস্ত হাসি। জি জি। গত এর আগে বের হয়েছিল অন্য কি একটা হাসি জানি আমার ঠিক মনে নেই, গুদাম ভরা হাসি। আচ্ছা। তো এই বছর তারই ধারাবাহিকতা গড়াগড়ি হাসি। আচ্ছা। আর এরপর যদি সর্বশেষ মুখোশধারী, দুর্ধর্ষ মুখোশধারী কলি প্রকাশনী প্রকাশ করেছে, সেটাও থ্রিলার একটা বই। আচ্ছা ভাই, আমরা এগুলো নিয়ে আরো কথা বলবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো 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 আপু, আমি ঐশী। কেমন আছো ঐশী? ভালো আছি। আপু তুমি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 10 এ পড়ি। ক্লাস 10 এ, ঠিক আছে। ঐশী, ঝটপট বলে দাও কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বুদ্ধির খেলা। বুদ্ধির খেলা, ঠিক আছে। বুদ্ধির খেলা থেকে থাকছে তোমার জন্য প্রশ্ন, এবং এটার কিন্তু কোনো অপশন নেই। প্রশ্নটি মন দিয়ে শোনো। তোমার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই তোমার কে? আমার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই তোমার কে? আমি নিজে। তুমি নিজে? পাশ থেকে তোমাকে কেউ বলে দিল, কিন্তু বন্ধু তাকে বলে দাও যে উত্তরটা সঠিক হয়নি, সঠিক উত্তর ছিল ভাই। আরো একজন বন্ধু আছে। হ্যালো, আমি জুথি। কেমন আছো জুথি? ভালো আছি। আপু তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। ক্লাস 10, ঠিক আছে। জুথি, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বুদ্ধির খেলা। বুদ্ধির খেলা, ঠিক আছে। তোমার জন্য প্রশ্ন থাকছে এবং অপশন নেই, এজন্য প্রশ্নটি মন দিয়ে শোনো। আমার ঘরে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে 2 দম্পতি, প্রত্যেকে 2 জন করে সন্তান সহ প্রবেশ করলে আমার ঘরে মোট কতজন মানুষ হলো? ঝটপট বলতে হবে। 11 জন। 11 জন নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার থাকছে দ্বিতীয় প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে তোমার কাছে 5টি আধুলি, 8টি সিকি আছে, আর কয়টা 10 পয়সার মুদ্রা দিলে মোট 5 টাকা হবে? আর 5টি? 5টি নিলাম, এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? না, যাব না। যাবে না, ঠিক আছে। ভাই আবার আপনার কাছে ফিরছি। তো আপনি বলছিলেন 7টা বইয়ের সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। তো আমি একটু ভূতের উপন্যাসগুলো নিয়ে একটু কথা বলতে চাই, যে ভূতের গল্প, ছোট্ট গল্প কিছু আছে, এবং একটা উপন্যাসের কথা বলছিলেন। তো ভূত ব্যাপারটা তো আসলে মানে আমাদের কল্পনা থেকে আসা, তো এগুলো নিয়ে লিখতে কেমন লাগে? আচ্ছা, ভূতের বিষয়টা সেটা অনেকেই প্রশ্ন করেন যে আপনি যখন ভূতের উপন্যাস লিখেন, কিন্তু ভূত তো দেখেননি, বা এটা তো কাল্পনিক বিষয়। কিন্তু আমি বলবো এটা কাল্পনিক না, কারণ আমাদের ধর্মগ্রন্থে আছে জিনের কথা। জি জি জি। সেই জিন যখন, এটা মানে মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, সেই জিনের মধ্যেও ভালো মন্দ আছে, এবং যেটা একটু খারাপ জিন এবং মানুষের ক্ষতি করতে চায়, আমাদের সমাজে কোনো না কোনো কারণে সেটাকে ভূত বলা হচ্ছে। আচ্ছা, এটা আমার কাছে। আপনি নিজে কি দেখেছেন কখনো ভূত, বা এরকম কোনো অভিজ্ঞতা আছে, ভৌতিক অভিজ্ঞতা? এখন ভৌতিক অভিজ্ঞতা যদি আমি বলি, আমার পরিচিত জন যারা আছে তারা অনেক বেশি রাগ করবে, এই জন্য কারণ আমি অনেক বেশি ভীতু। আচ্ছা আচ্ছা। এবং যেই সময়টায় যেমন গ্রামে
ভূত নামানো হবে বা ভূত জমানো হবে এরকম নানান কথা প্রচলিত আছে, সেটা রাত 1টা বা 2টার দিকে করা হয়। আমি এই সময় কখনোই ঘর থেকে বের হই না, বা যে ভূতের সামনে পড়ার মতো যে পরিস্থিতিগুলো সেটা আগে থেকে আমি এড়িয়ে চলি। আচ্ছা, তো ভাইয়া যেহেতু গ্রামের প্রসঙ্গ আসছিল, তো গ্রামে তো ভৌতিক অনেক গল্প প্রচলিত থাকে, তো সেটার কি কোনো প্রভাব আপনার উপর আছে যেটার কারণে এই ভূতের গল্পগুলো লেখা? আচ্ছা, আমাদের একটা জমি আছে মাঠে, তো জমির একটা পাশ যত পানি দেওয়া হয় সেটা শুকনা থাকে। আচ্ছা, এবং শুকনা থাকে, এখানে ধান গাছ হয় না। আচ্ছা, তো এইখানে নাকি আমাদের আশপাশে অনেকেই দেখেছেন রাতে গরুর গাড়ির মতো করে, মানে এরকম বিয়ের যাত্রীর মতো একটা দল যায় এখান দিয়ে, এবং সেটা আমরা দেখিনি, তবে যে কেউ গেলে, সেটা আপনি গেলেও এখনো দেখবেন যে আমাদের জমির এই অংশটায় ধান হয় না, এবং শুকনা থাকে মাটিটা, একবার ঝরঝরে থাকে। সেটা পানি যদি আপনি সকালে দেন, বিকেলে গিয়ে দেখবেন অন্য জায়গাগুলোতে কাদা, আর এই জায়গায় ঝরঝরে মাটি। এখন এইটা রহস্যজনক, যেই কারণে যারা ওই গল্পটা বলে যে ওইখান দিয়ে আমি মানে এরকম একটা গাড়ি যেতে দেখি, এটা বিশ্বাস করি। নয়তো এখানে কেন এরকম গল্পটা কি কখনো লেখার ইচ্ছা আছে বা লিখেছেন কি? মানে হ্যাঁ, ভূতের সড়ক নামে আমার একটা গল্প ছিল, সেটা নির্দিষ্ট করে বই না, বইয়ের মধ্যে একটা গল্প এরকম ছিল। আর এরকম আবার অনেক গল্প, যেমন ঘোড়া ভূত নামে আমার একটা বই ছিল, সেটা একেবারে সত্য গল্প। যেমন আমার আব্বা অনেক বেশি সাহসী ছিলেন, উনি একদিন বাজার থেকে ফিরছিলেন, তো পিছনে কে বা কারা হাঁটছে, উনি বারবার পিছনে তাকাচ্ছেন কিন্তু নেই, আবার তাকাচ্ছেন নেই। তারপর রাস্তায় এসে একটা এরকম খোলা জায়গায় দেখেন যে একটা সাদা শাড়ি একবার জমাচ্ছে আবার ছড়াচ্ছে, জমাচ্ছে ছড়াচ্ছে। তো উনি বেশ সাহসী ছিলেন, চলে আসছে। তারপর একটা নদী, গঙ্গাজলি নদী নামে আমাদের এখানে একটা নদী আছে, আমাদের যে গ্রামের বাড়ি নরসিংদীর বেলাবো ভাবলা গ্রামের ইয়াতে সীমান্তে। তো পিছনে যে লোকটা বা যে হাঁটছিল, তার হাঁটাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এবং উনি যখন নদীর ওপার চলে গেলেন, যে সাঁকু পার হয়ে, ঘোড়া যেভাবে চিৎকার দেয় সেভাবে চিৎকার দিয়ে নদীতে পড়ে গেলেন, মানে পড়ে গেল ওই যে পিছনে আসছিল। এবং এই ঘটনার পর আব্বা তো প্রচন্ড সাহসী ছিলেন, কিন্তু প্রায় 6 মাস অসুস্থ ছিলেন উনি, মানে প্রচন্ড ভাবে উনি ভয় পেয়েছিলেন। তো এইরকম আরো অনেকগুলো গল্প গ্রামে প্রচলিত আছে, হয়তো আমি সেভাবে তুলে আনিনি, কিন্তু কোনো না কোনো ভাবে প্রভাবিত করেছে। যেমন আমার একটা গল্প ছিল এরকম, যে ভাই আমরা আরো কথা বলবো, তবে একজন বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো, আমি লিজা। কেমন আছো লিজা? জি ভালো। আপু তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9। ক্লাস 9, ঠিক আছে, ঝটপট বলে দাও কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু জানা অজানা, ঠিক আছে, জানা অজানা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে? ক 1975 সালে, খ 1977 সালে, গ 1985 সালে। দ্রুত বলতে হবে। আপু অপশন খ, পুরো অপশনটি বলতে হবে। আপু অপশনগুলো একবার বলবেন? অপশন ক 1975 সালে, অপশন খ 1977 সালে, গ 1985 সালে। 1977 সালে। খ 1977 সালে নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? ক 142, খ 137, গ 150। অপশন খ 142। অপশন ক 142 নিলাম, এবং এই উত্তরটাও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? হ্যাঁ যাব। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে পৃথিবীর সর্বদক্ষিণের নগরী? ক পানিয়াম আর্তি, খ পুয়ের্তো উইলিয়াম, গ অ্যান্টওয়ার্প। দ্রুত বলতে হবে। খ পুয়ের্তো উইলিয়াম। অপশন খ পুয়ের্তো উইলিয়াম নিলাম, এবং এই উত্তরটাও একদম সঠিক। অনেক অভিনন্দন, মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। ভাই আবার আপনার কাছে ফিরছি, আপনি বলছিলেন একটা গল্পের কথা। হ্যাঁ, তো সেটাই আমরা একটু শুনে ফেলি। এখন যেমন আমার পাশের গ্রামের আরেকজন ছিলেন, উনি কবিরাজ নামে পরিচিত ছিলেন। তো উনি আমাদের এলাকায় এসে কবিরাজি করতেন। তো ওনাকে যেটা করতে হতো, যে সন্ধ্যার পরে যখন উনি আসতেন কোনো কাজে, এমনিতে সন্ধ্যার পরে উনি আসতে চাইতেন না,
তো সন্ধ্যার পরে আসলে ওনাকে বলতে এই কথা দিয়ে বা এই ওয়াদা দিয়ে ওনাকে আনতে হতো যে ওনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে হবে, রাত 8টা-9টা বাজুক বা আরো দেরি হোক। তারপর একদিন জিজ্ঞেস করলাম, ওনাকে আমরা খুব সাহসী হিসেবেই জানতাম, যে আপনি মানে এটা কেন বলেন বা এটা কি কারণ। তারপর বলল যে আমাদের বাড়ির পাশে একটা কবরখানা আছে, মানে কবরস্থান আছে, তো সেখানে নাকি একদিন দেখলেন যে একজন লোক বসে আছে। আচ্ছা, এই অভিজ্ঞতাটার কারণে উনি কি একজন লোক বসে আছে, তারপর উনি কিভাবে জানি উনি বলছে যে এখানে কেন বসে আছো কবরের পাশে, এখান থেকে ওঠো। তখন ওনাকে সম্ভবত এরকম কিছু করেছে যে উনি রেগে গেছেন, এবং উনি প্রচন্ড মানে কি বলে জেদি টাইপের লোক ছিলেন। তো উনি একটা লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে। দেওয়ার পর এই লোকটা এমন ভাবে দাঁড়িয়েছে যে বল এরকম করলে যেরকম একটা আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ হয়েছে, এবং উনি দেখেন যে লোকটা দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু গলাটা নেই। এই মুহূর্তে তোমাদের জন্য আছে ছবির গ্যালারি। দেখে নি ছবির গ্যালারি খেলার জন্য কে আছে আমাদের সাথে। হ্যালো, আমি তুয়া। কেমন আছো বন্ধু? ভালো। তুমি কোন ক্লাসে পড়ছো বন্ধু? ক্লাস 9। ক্লাস 9 এ। ঠিক আছে বন্ধু, তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন। স্ক্রিনে দেখানো ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটি হচ্ছে, ছবির এই নারী টেনিস খেলোয়াড়ের নাম বলো। ক ইউজিনি বোচার্ড, খ ভিক্টোরিয়া আজারেঙ্কা, গ সামান্থা স্টোসুর। ইউজিনি বোচার্ড, অপশন ক। অপশন ক ইউজিনি বোচার্ড নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ছবির এই মিউজিয়ামটির নাম বলো। ক ব্রিটিশ মিউজিয়াম, খ মাদাম তুসো, গ লুভার মিউজিয়াম। মাদাম তুসো। খ মাদাম তুসো নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে, ইনি ইউরোপের লৌহ মানবী নামে পরিচিত, তার নাম বলো। ক রানী এলিজাবেথ, খ প্রিন্সেস ডায়না, গ মার্গারেট থ্যাচার। মার্গারেট থ্যাচার। গ মার্গারেট থ্যাচার নিলাম, এবং তোমার এই উত্তরটাও একদম সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। ভাই, আবার আপনার কাছে ফিরছি। আমরা তো আপনার বই এবং লেখালেখি নিয়ে অনেক কথাই জানলাম, এবারে আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাচ্ছি। আমরা তো জানি যে আপনি বেশ অনেকদিন ধরে এই চিত্রনাট্য লেখার সাথে জড়িত, নাটকের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামেরও চিত্রনাট্য করছেন। তো এটা কতদিন ধরে চলছে? এটা এখানে দর্শকদের একটু বলে রাখি যে এনটিভিতে যেহেতু আছি দেখেই না, মানে প্রসঙ্গটা এসেছে এই জন্য বলছি যে আমার টেলিভিশন অনুষ্ঠানের স্ক্রিপ্ট লেখা শুরু এনটিভি থেকে। এনটিভিতে অনেক আগে বিভ্রাট নামে একটা প্রোগ্রাম হতো, সেটার স্ক্রিপ্ট লিখতাম। তারপর অনেক বড় বড় প্রোগ্রামের স্ক্রিপ্ট লেখার সৌভাগ্য হয়েছে। তো এইটা সম্ভবত 6 থেকে 7 বছর হয়ে যাবে। অনেক লম্বা সময়। আর যে নাটকগুলো লিখেছেন, তো সেগুলোর বিষয় কোন ধরনের ছিল? যেমন ঈদের সময় একটু বেশি মানে হ্যাঁ দর্শক গ্রহণ করে রম্য টাইপের নাটকগুলো। তো আমি যেহেতু রম্য বেশি লিখি, নাটকের ক্ষেত্রে সেটা প্রাধান্য দিয়েছি। আর অন্যান্য সময় যেগুলো প্রচার হয়েছে সেগুলো প্রেম ভালোবাসা বা অন্যান্য গতানুগতিক যে বিষয়গুলো আছে। আচ্ছা, আপনি তো গানও লিখছেন, তো এটা কবে থেকে শুরু হয়েছে? সেটা গান লিখছি এটাও মনে হয় 6 বছর তো হবেই। আচ্ছা, তো এমনি কি আগে থেকেও কবিতা লেখা বা এই ধরনের লেখালেখির ব্যাপারে আগ্রহ ছিল? আগ্রহ ছিল বলতে যে একটা কথা বলা হয় যে যারা লেখালেখি শুরু করেন তাদের সবারই শুরু হয় কবিতা দিয়ে। সেটা কি অনেক বেশি সহজ কিনা আমি জানি না, কিন্তু আমারও শুরু হয়েছিল। তবে সেটাকে ঠিক কবিতা বলবো না, কারণ শেষে যখন অন্তমিল থাকে বা ছোট ছোট লাইন দিয়ে বা সহজ সহজ কথা দিয়ে যখন তৈরি করা হয়, তখন ছড়া হিসেবে ধরা হয়। সেটার নাম ছিল নতুন ধান, এবং তখন আমি ক্লাস 8-এ পড়ি। সেই নতুন ধান কোথাও ছাপা হয়নি, আমি অনেক বেশি কাটাকাটি করেছি। কাটাকাটির পরেও হয়তো সেটা সেভাবে কোনো লেখা হয়ে ওঠেনি, যেখানে কেউ সেটা ছাপেনি, রিস্ক নেয়নি আর কি। তো এই ছিল আমার ছড়া লেখার অভিজ্ঞতা বা প্রথম লেখার অভিজ্ঞতা। তারপর সেই অভিজ্ঞতাটা আবার অনেক বেশি কাজে দিয়েছে আমি যখন রেডিওতে লিখি। রেডিওতে আমি দীর্ঘদিন লিখেছি, এবং লেখার বলতে গেলে যে আমার লেখার সম্প্রসারণের যে জায়গাটা, সেটা আমার রেডিও দিয়ে হয়েছে। রেডিওর বিভিন্ন বিজ্ঞাপন অনুষ্ঠান হতো, সেখানে আমি চিঠি লিখতাম এবং সেখান থেকে অনেক বেশি পুরস্কার পেয়েছি। কেন ওরা নির্দিষ্ট একটা লেখাকে বা একটা বিষয়বস্তু বলে দিত যে অমুক বিষয়ের উপর 4 লাইনের বা 8 লাইনের একটা ছড়া লিখে পাঠাতে হবে। তো সারা দেশ থেকে তখন প্রচুর মানুষ রেডিও শুনতো, আমিও শুনতাম। এবং রেডিও শ্রোতারা অনেকটা স্টারের মতো ছিল, যে অমুক গ্রাম থেকে, কারণ ওরা তো ঠিকানা সহ বলতো, তো অমুক গ্রাম থেকে অমুক
ভাবলা বেলা বলো সিংহ ইকবাল খন্দকার এরকম বলতো, এবং সেটা অনেক চিঠি আসতো, অনেক ভক্তরা আসতো দেখা করার জন্য। সেখান থেকে বলতে গেলে আমার লেখালেখির যে মূল জায়গাটা তৈরি হওয়া, কিছু লোক চেনা, সেটা রেডিও থেকে। কারণ যেমন অনেক লেখকের এরকম আছে যে ছোট সময় বাড়িতে পত্রিকা আসতো বা দেয়ালিকা ছাপা হতো। আমাদের গ্রামে বা আমাদের আশপাশে এই ধরনের কোনো ধারণাই কারো মধ্যে ছিল না। এত বেশি অজপাড়া গায়ের ছেলে আমি, তো সেই অভাবটা পূরণ করেছে আমি বলবো রেডিও যে বিভিন্ন অনুষ্ঠান। আচ্ছা, তো এটা তো গেল লেখালেখির ব্যাপারটা। আপনার তো আরেকটা পেশার সাথে আপনি যুক্ত আছেন, উপস্থাপনা শিল্প, যদি আমি সেটা বলি, তো উপস্থাপনা করতে কেমন লাগছে? আচ্ছা, উপস্থাপনা আমি এইটা সবসময় বলি যে একদিনে 10 পর্ব করে ফেলা সম্ভব, মানে উপস্থাপনার বিষয়টা আমার কাছে এরকম লাগে। সেটা যদি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হয় সেটা তো আরো সহজের কাজ আমার কাছে মনে হয়, কারণ উপস্থাপককে তেমন কিছু বলতে হয় না, আপনি এইটা কি করেন বলে দিল। কিন্তু লেখার কাজটা অনেক বেশি কঠিন আমার কাছে মনে হয়। যেমন আজকে মুড নেই লেখার, আজকে কোনোভাবেই হবে না। যেমন আজকে উপস্থাপনার কোনো কাজ হলো, প্রডিউসার বলল না এটা হতে হবে, বা এটার সাথে অনেক বেশি আর্থিক বিষয় জড়িত, অনেকে জড়িত এটার সাথে, এটা হতে হবে, অথবা এটা হয়ে যায় কোনো না কোনো ভাবে। ভিতরে যত বেশি কষ্টই থাক, হাসি মুখে দর্শক আপনারা দেখছেন, এরকম বলা যায়। কিন্তু লেখার জায়গাটায় আপনার মুড ভালো নেই, আপনার মনে কষ্ট আছে, আপনি চাইলেই একটা হাসি লেখা লিখতে পারবেন না। হয়ে যাওয়ার ব্যাপারটা তো জানলাম, কিন্তু এমনি উপভোগের প্রশ্নটা যদি করি, উপভোগ কি করেন কাজটা? আচ্ছা, উপভোগের বিষয়টা যদি বলি, সেখানে ওই লেখার প্রসঙ্গটাই আনতে হবে। আমি বিভিন্ন জায়গায় স্ক্রিপ্ট দিয়েছি বা স্ক্রিপ্ট নিয়েছে, যিনি উপস্থাপক, ধরা যাক আপনাকে যদি আমি দোষী করি, আপনি আসলেন অনুষ্ঠান শুরুর 10 মিনিট আগে, অথবা যে আপনি আমি যা বোঝাতে চেয়েছি হয়তো আপনার আমার মধ্যে সেই গ্যাপটা থেকে গেছে, তো এই স্ক্রিপ্টের সাথে যখন এই গ্যাপটা থেকে যায়, আমি যখন যে জিনিসটা বোঝাতে চেয়েছি সেটা সেভাবে তার পক্ষে বলা হয়ে ওঠে না, তখন আমার মনে হয়েছে যদি আমি একটু চেষ্টা করে দেখি, আমি তো স্ক্রিপ্টে সব জানি, কোথাও যদি যে একটা গ্যাপ তৈরি হলো আমি সেটা বলে দিতে পারবো, দেখি না একটু চেষ্টা করে। তারপর চেষ্টার পরে আমি বলবো যে গান বা চিত্রনাট্য যেটা বললাম, এর চেয়ে বেশি কাজ হয়ে গেছে গত 3.5 বছরের উপস্থাপনার কাজ। ভাই, আমরা আরো কথা বলবো, আরো অনেক কিছু জানার আছে, তবে আরো একজন বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো বন্ধু? আয়েশা। আয়েশা, কেমন আছো তুমি? ভালো। আয়েশা কোন ক্লাসে পড়ছো? 5 এ। ক্লাস 5 এ। ঠিক আছে বন্ধু, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে থাকছে আয়েশার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? ক চাঁদপুর, খ বগুড়া, গ বরিশাল। দ্রুত বলতে হবে। বগুড়া। খ বগুড়া নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। জহির রায়হান নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি? ক স্টপ জেনোসাইড, খ কখনো আসেনি, গ কাঁচের দেয়াল। জহির রায়হান নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি? দ্রুত বলতে হবে বন্ধু। কাঁচের দেয়াল। গ কাঁচের দেয়াল নিলাম, কিন্তু বন্ধুর উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল খ কখনো আসেনি। ভাই, আবার আপনার কাছে ফিরছি। তো আমরা আপনার ভার্সিটালিটির বিষয়ে তো অনেক কিছু জানলাম, আপনি লিখছেন দীর্ঘদিন হয়ে গেছে, আপনি 2001 সালে আপনার প্রথম প্রকাশিত বই এসেছে। তো একজন তরুণ লেখক হিসেবে আপনার কাছে আমি জানতে চাইছি যে তরুণ লেখকদের বই মেলায় বই বের করা বা অন্য সময় বই প্রকাশের ক্ষেত্রে কি কোনো প্রতিবন্ধকতার বিষয় আসে? সেটা অনেক বেশি প্রতিষ্ঠিত একটা সমস্যা আছে, সেটা সবাই জানে, এবং আমার মনে হয় যে আপনিও জেনেই বলেছেন প্রশ্নটা। কারণ হচ্ছে নতুনকে কেউ জায়গা দিতে চায় না। যেমন আমার প্রথম বইয়ের কথা এর আগে আমি অনেকবার অনেক জায়গায় বলেছি যে জমি বিক্রি টাকা দিয়ে হয়েছে, তো সেটা অনেকটা কমে এসেছে এখন। অনেকের বই প্রথম বই হচ্ছে কোনো রকম টাকা পয়সা ছাড়া, আবার ধরেন 10 জনের মধ্যে 8 জনেরই হয়তো টাকা লাগছে, বা কোনো না কোনো ভাবে কোনো মানে শুধু লেখক সেই হিসেবে ব্যাপারটা খুব চলে আসছে, যেটা হচ্ছে সেটাই চলুক, এরকম একটা ব্যাপার। তবে যারা প্রকাশ করছে দুই একজন বা অল্প কিছু প্রকাশক যারা প্রথম বইটা ছাপছেন, এরকম প্রকাশকের সংখ্যাও আছে বাজারে। তাদের আমি বলবো যে আমি হয়তো সেই সুবিধাটা পাইনি, কিন্তু এখন যারা এটা করছেন পরিবর্তন আসছে সময়ের সাথে, কিন্তু এরপরেও অনেক বেশি কঠিন প্রথম বইটা প্রকাশ হওয়া, কারণ আপনাকে মানুষ জানে না যে কিভাবে আপনার বইটা পাঠক নিবে। তো লেখককে সেই যে অনিশ্চিত যার লেখাটা নিয়ে, সেটা প্রকাশক তো একটা তার বিজনেস। এখন এতগুলো টাকা, 50,000 টাকা চলে যায় একটা বই বের করতে, 40-30 তো অবশ্যই, 50 চলে যায় বা বেশিও চলে যায়। তো এতগুলো টাকা ইনভেস্ট
রিসপেক্টের যে বিষয়টা যেখানে জড়িত, এখন সেখানে আসলে প্রকাশকের বা কি respect দোষ? হচ্ছে না। জি জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামী বইমেলায় আপনার বইগুলো যে প্রকাশ পাচ্ছে তার জন্য রইল অনেক শুভকামনা। আপনাকেও ধন্যবাদ, আর যারা ছোট বন্ধুরা যারা দেখলো তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বইমেলায় যাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করা আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।